المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের 28 অক্টোবর থেকে 5 আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি দেরি না করেই আমার প্রবন্ধ উপস্থাপন শুরু করছি। আপনারা দেখেছেন আজকের প্রবন্ধের শিরোনাম হচ্ছে 28 অক্টোবর থেকে 5 আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ। এই জায়গায় আমরা ভূমিকাতে অনেক কথা বললেও আমি সংক্ষিপ্তভাবেই এই জিনিসটাকে তুলে আনার চেষ্টা করছি। দেখেন, 28 অক্টোবর 2006 সালে 28 অক্টোবর শুরু হয়েছিল। এটা মূলত একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের মাধ্যম দিয়েই এটা শুরু হয়েছিল। এই 2006 সালের 28 অক্টোবর থেকে একবারে ধারাবাহিকভাবে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ছিল অস্থিরতা, দলীয়করণ, সহিংসতা, রাষ্ট্রীয় দমননীতি, খুন, আয়নাঘর, দুর্নীতি, টাকা পাচার, সারদার গণহত্যা, বাক স্বাধীনতা হরণ এবং ভোটাধিকার হরণের রাজনীতি। এর যে প্রেক্ষাপটটা ছিল এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। দেখেন, 2006 সালে যে তত্ত্বাবধায়ক সরকার সংকট ছিল সেটা একটি রাজনৈতিক সংঘর্ষের সূচনা ঘটায়। আওয়ামী লীগের লগি বৈঠা তাণ্ডব দেশের রাজনীতির সহিংসতার কালো অধ্যায় সৃষ্টি করে, যেটা আয়ামি জাহিলিয়াতকেও হার মানায়। লগি বৈঠা তাণ্ডবে যখন জামাত শিবির সহ 4 দলীয় জোটের 54 জন নেতা তখন নিহত হন। এর মধ্যে জামাত শিবিরের 20 জনের অধিক শহীদ, আহত হন 5 শতাধিক এবং গ্রেপ্তার 1200, যেটা আমি এখানে অনেকগুলো পত্রিকার সূত্র এখানে দিয়েছি। এরপরে 1/11 যে সরকার গঠন এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যম দিয়ে বাংলাদেশ মূলত ফ্যাসিবাদের দিকে চলে যায়। বাংলাদেশ পথ হারিয়ে ফেলে। বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রায় আর রাইট ট্র্যাকে থাকতে পারেনি। আপনারা জানেন, 2007 সালে সেনা সমর্থিত সরকার দুর্নীতি বিরোধী অভিযানের নামে রাজনৈতিক পুনর্গঠন শুরু করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2008 এর তথ্য অনুযায়ী প্রশাসনের সামরিক প্রভাব বেড়ে যায় এবং 2008 সালের নির্বাচনে প্রেক্ষাপট তৈরি করে। প্রণব মুখার্জি তার বই দ্য কোয়ালিশন ইয়ার্স 2017 উল্লেখ করেন, তিনি জেনারেল মইনুল আহমেদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার মুক্তি ও নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দেন। এই কূটনৈতিক মধ্যস্থতার ফলে 2008 সালের নির্বাচনের পথ প্রশস্ত হয় এবং আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার জন্য এই মইনুল আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের সমস্ত কাজে যে কি বৈধতা দেওয়া হবে এটার ব্যাপারে তারা অগ্রিম তাদেরকে এটা আশ্বাস দেয়। এটার মাধ্যম দিয়ে মূলত এই তত্ত্বাবধায়ক সরকার একটা একপেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যম দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে চলে আসে। এই ক্ষমতায় আসার পর সবচেয়ে ফ্যাসিবাদের বড় থাপাটা এসে পড়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। সেটা ছিল পিলখানা হত্যাকাণ্ড 2009। 25-26 ফেব্রুয়ারি 2009 বিডিআর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা নিহত হন। সামরিক ও বেসামরিক নিয়ে 74 জন নিহত হন। সাম্প্রতিক বিজিবি তদন্ত কমিশনের রিপোর্ট আংশিক অনুযায়ী আভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরোক্ষ সম্পৃক্ততার ইঙ্গিত মেলে। যে রিপোর্টটি কখনো আওয়ামী লীগ সরকার এই পিলখানা হত্যা রিপোর্ট প্রকাশ করে নাই।
এর পরবর্তীতে কালো ধাবা চলে আসে হচ্ছে আপনার সংবিধান সংশোধন এবং ফ্যাসিবাদের সংবিধান সংশোধনের মাধ্যম দিয়ে ফ্যাসিবাদের পুনর্জন্ম। আপনারা জানেন 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শাসন ব্যবস্থায় সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি পরিবর্তন করে স্বৈরাচারী একতন্ত্রের পথে হাঁটেন, যার নাম হচ্ছে বাকশাল। তারই হাত ধরে শেখ হাসিনা 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির মাধ্যম দিয়ে ফ্যাসিবাদকে পুনর্জন্ম দেয়। সম্মানিত উপস্থিতি, এরপরে শেখ হাসিনা এসে যেটা করলেন, সবচেয়ে বড় কাজ করলেন, তিনি বাংলাদেশের মানুষের ভোট অধিকার হরণ করলেন। তিনি যে 3টা নির্বাচন করেছিলেন, 2014, 2018 এবং 2024, এই নির্বাচনটা হচ্ছে 2014 ছিল একতরফা নির্বাচন। সেখানে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এবং আপনার 2018 সালে এটা ছিল ব্যাপক কারচুপির নির্বাচন, নিশিরাতের নির্বাচন, ব্যালট ভর্তির নির্বাচন। 2024 সালে সবচেয়ে ভোট ডাকাতির নির্বাচন হয়েছিল, আমি ডামি নির্বাচন হয়েছে। এর মাধ্যম দিয়ে বাংলাদেশ আবার পথ হারিয়ে এই ফ্যাসিবাদের দিকে এগিয়ে যেতে থাকে। এই ফ্যাসিবাদকে শক্তিশালী করার জন্য সবচেয়ে জঘন্য যে ষড়যন্ত্রটা হয়েছিল, সেই ষড়যন্ত্রটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড। সেই বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে বাংলাদেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়, এই ট্রাইব্যুনালে স্কাইপি কেলেঙ্কারি এবং মিথ্যা সাক্ষীর মাধ্যম দিয়ে সাক্ষী দিতে বাধ্য করা এবং পক্ষের সাক্ষীদেরকে গুম করার মাধ্যম দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছিল, সেই বিচারিক হত্যাকাণ্ড এবং ফরমায়েশি রায়ের মাধ্যম দিয়ে আমাদের শীর্ষস্থানীয় নেতা আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাশেম আলী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ অনেক নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এই বিচারিক হত্যাকাণ্ডের মহোৎসব পালন করে আওয়ামী লীগ সরকার। তারই ধারাবাহিকতায় অধ্যাপক গোলাম আজম এবং মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যার মাধ্যম দিয়ে তারা এদেশে ফ্যাসিবাদকে শক্তিশালী করে। এরপরে সবচেয়ে বড় জঘন্য হত্যাকাণ্ডটি পরিচালিত হয় শাপলা চত্বরে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে আলেমদের উপরে গণহত্যা চালিয়ে শেখ হাসিনার সরকার মূলত বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনকে প্রলম্বিত করে। এরপরে শুরু হয়ে যায় যে সমস্ত মানুষরা এই বাংলাদেশে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল, সেখানে গুম খুন এবং আয়নাঘর তৈরি হয় এবং সেই গুম খুন আয়নাঘরের সাক্ষী আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক সেনা সদস্য আসিনুর রহমান, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি সহ অনেকেই, এবং অনেককে আজও পর্যন্ত আমরা খুঁজে পাইনি। অনেকের পিতা মাতা এবং পরিবার, তাদের বাবা, তাদের সন্তান, তাদের আপনজন কবে বাড়িতে ফিরে আসবেন এই জন্য প্রহার করছে। এরকম জঘন্য ইতিহাস বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে আমরা কখনো দেখতে পাই না। বাংলাদেশের ফ্যাসিবাদকে 2041 সাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পরবর্তী যে পদক্ষেপ ছিল সেটা হচ্ছে দুর্নীতি এবং অর্থ পাচার। এই দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যম দিয়ে সবচেয়ে অর্থাৎ বিগত 15 বছরে 240 বিলিয়ন বা 2,40,000 কোটি মার্কিন ডলার শেখ হাসিনা এবং তার সরকার এবং তার ডিসপেন্সাররা বাংলাদেশ থেকে পাচার করতে সক্ষম হয় এবং সেই সমস্ত পাচারের ভিতরে ব্যাংক লুটপাট ছিল সবচেয়ে বড় কেলেঙ্কারি। এরপরে আমাদের সাংবাদিক, মিডিয়া এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়, এমনকি মানবাধিকার কর্মীদের বাক স্বাধীনতা হরণ করে তাদেরকেও জেলে দেওয়া হয়। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার কথা আপনারা সবাই জানেন। প্রায় 2000 শহীদ এবং 30,000 আহত এবং আমাদের ভাই বোন, নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতার
রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষরা একটি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদের কবর রচনার সেই কাজটি করে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার দিকে নিয়ে আসে। এই দ্বিতীয় স্বাধীনতার হওয়ার পরও বাংলাদেশ এখন সেই চ্যালেঞ্জ থেকে দূরে সরে যায় নাই। বাংলাদেশ আবার নতুন করে ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করার জন্য বাংলাদেশ যেন একটি স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই জন্য অনেক ধরনের ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে রয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা আজকের এই প্রবন্ধে যে আমি সুপারিশগুলো তুলে ধরেছি সেটি আমি একটি একটি বলে আমার বক্তব্য শেষ করছি। 1 নম্বর সুপারিশ, বাংলাদেশের ফ্যাসিবাদের হাত থেকে আমরা যে রক্তের বিনিময়ে মুক্তি পেলাম সেটাকে অর্থবহ এবং সেটাকে অত্যন্ত সুন্দরভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এর জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। এরপরে স্বাধীন নির্বাচন কমিশন এবং ভোট পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে। মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। খুনের বিচার ত্বরান্বিত করতে হবে এবং এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বেকারত্ব এবং কর্মসংস্থানের জন্য সমতার পথ তৈরি করতে হবে। সত্য প্রকাশে মিডিয়ার স্বাধীনতা দিতে হবে। অর্থনৈতিক ন্যায় বিচার এবং গ্রামীণ জনগোষ্ঠীকে পুনর্গঠনের ব্যবস্থা নিতে হবে। সুশাসন এবং জবাবদিহিতা প্রশাসনের সকল পর্যায়ে নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে টেকসই গণতন্ত্রের ব্যবস্থা করতে হবে। দুর্নীতিকে সর্ব অবস্থায় প্রতিরোধের মাধ্যম দিয়ে ঝেঁটিয়ে দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। সবশেষ বলতে চাই, মাদক এবং সামাজিক অপরাধের মাধ্যম দিয়ে এই দেশ যে একটা কঠিন চ্যালেঞ্জ